প্রীতি মুখার্জি বলে একজন, যিনি প্রতিনিয়ত আমার ইউটিউব ভিডিও ফলো করেন, তিনি প্রশ্ন করছেন, ভগবান শিব হলেন পরম চৈতন্যময় সত্তা, আর মা দুর্গা হলেন পরম প্রকৃতি। পুরাণ গ্রন্থে বলা আছে যে মা পার্বতীর যখন 8 বছর বয়স ছিল, তখন তিনি ভগবান শিবকে সেবা করে খুশি করেছিলেন। তারপর তাদের বিবাহ হয়েছিল। ভগবান শিব এবং মা দুর্গা জাগতিক স্তরের নন, নারীদের মতো রক্ত মাংস দিয়ে গঠিত তাদের দেহ নয়। পুরাণের এই বিবাহ ঘটনাটির মধ্য দিয়ে কি পুরুষ অর্থাৎ পরমাত্মা এবং প্রকৃতির যোগ তত্ত্বের বিষয়টিকে ব্যাখ্যা করা হয়েছে। মা পার্বতীর 8 বছর বয়সের কথা উল্লেখ করার কি কোনো অন্তর্নিহিত অর্থ রয়েছে? এই হলো প্রশ্ন। আমি সকলকে বলবো যে আপনারা এমন প্রশ্ন করুন। আপনাদের এই ভিডিও দেখার পর যদি কোনো প্রশ্ন আসে বা যদি আধ্যাত্মিক বিষয়ে এমন যদি কোনো প্রশ্ন জাগে, অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আমি তার যথাযথ উত্তর দেব। এবারে এই প্রশ্নটার উত্তর প্রসঙ্গে আসি। শিব আর পার্বতী অ্যাকচুয়ালি কে? আমাদের ভারতবর্ষের স্পিরিচুয়াল এডুকেশন বহু পুরানো। শিবকে বলা হয় আদি, তার কারণ শিব কালচারের মধ্য দিয়ে ভারতবর্ষের প্রথম শিক্ষা শুরু হয়েছিল। কি শিক্ষা? সনাতনী শিক্ষা। যে শিক্ষার মধ্য দিয়ে একজন মানুষ তার ওই পশুত্ব থেকে দেবত্বে উপনীত হতে পারে। তো এই সনাতনী শিক্ষা ভারতবর্ষে অনেক প্রাচীন সময় থেকে দেওয়া হতো। সেই প্রাচীন কালচারে তখন শিবাকে তুলে ধরা হয়েছিল সিম্বলিক সিগনিফিক্যান্স হিসাবে। তো শিবা অর্থাৎ মেল ফিগার এবং তার অপোজিটে ফিমেল ফিগার হলো পার্বতী। আমাদের বডির মধ্যে আমাদের বাম দিক থেকে ডান ব্রেন পর্যন্ত আড়াআড়ি ভাবে যে অংশটা আছে, যে পার্টটা আছে, এটা হলো আমাদের নারী পার্ট। আর ডান হাত থেকে শুরু করে আড়াআড়ি ভাবে আমাদের বাম ব্রেন পর্যন্ত ভেতর দিয়ে যে শরীর আছে, সেটা হলো আমাদের পুরুষ শরীর বা শিবা শরীর। তাহলে শিবা এবং পার্বতী আমাদের ভেতরেই আছে। শিবা বা মেল ফিগার বা মেল বডি বলতে বোঝায় যে আমাদের বডির মধ্যে থাকা অ্যাগ্রেশন, আমাদের বডির মধ্যে ডমিনেশন, আমাদের বডির মধ্যে থাকা লজিক, আমাদের বডির মধ্যে থাকা সায়েন্স টেকনোলজি, এগুলো সবই পুরুষ পার্ট। আমাদের মধ্যে থাকা ক্যালকুলেটিভ মাইন্ড, আমাদের মধ্যে থাকা বিজনেস মাইন্ড, সবই কিন্তু ওই মেল বডি। তাহলে আমাদের আরেকটা বডির মধ্যে কি আছে, যেটা আমাদের ফিমেল বডি। ফিমেল বডির মধ্যে যে উৎকর্ষতা আছে তা হলো হলিস্টিক, আমাদের আধ্যাত্মিকতা। ফিমেল বডির মধ্যে আছে ইনটিউশন, আমাদের অন্তর্যামিত শক্তি। আছে আর্ট, মিউজিক, ক্রিয়েটিভিটি, ডান্স, রোম্যান্স, লাভ, অর্থাৎ জীবনের উৎকর্ষ বিষয়ে একটার পর একটা সাজানো আছে এই ফিমেল বডিতে। আধ্যাত্মিকতার সার হলো এই মেল বডি এবং ফিমেল বডি দুটো বডিকে ভেতর থেকে একটা ইনার ব্রিজিং করে দেওয়া, একটা সেতু বন্ধন করে দেওয়া। আমার যেমন ফিজিক্যাল ওয়ার্ল্ডে চলতে গেলে মেল বডি দরকার, মেল বডির অ্যাগ্রেশন দরকার, মেল বডির ক্যালকুলেটিভ মাইন্ড দরকার, মেল বডির লজিক দরকার। আবার নিজের জীবনে সুখ, শান্তি, পরমানন্দ এগুলোকে অনুভব করতে গেলে দরকার তোমার ওই ফিমেল বডি। এই দুটো বডির মধ্যে দরকার একটা সেতু বন্ধন। যে আমার মেল বডির উৎকর্ষতা সেটাও দরকার, আবার ফিমেল বডির উৎকর্ষতা সেটাও দরকার। এই দুটো বডির মধ্যে একটা মেল বন্ধন দরকার, তাহলে একজন মানুষ ভেতর থেকে পরিপূর্ণ হয়ে উঠতে পারে। তাছাড়া ভেতর থেকে পরিপূর্ণ হয়ে ওঠা যায় না। একটা অংশে তুমি পরিপূর্ণতা অর্জন করলে তো আর একটা অংশ তোমার অপূর্ণ থেকে যাবে। জীবনের সামগ্রিক বিকাশের জন্য দরকার এই মেল বডি এবং ফিমেল বডি, এই দুটোর উত্তরণ দরকার। আর সেই উত্তরণ দরকার যেটা আমরা মনে করি তার সম্ভব একমাত্র আধ্যাত্মিক বিকাশের মধ্য দিয়ে, আধ্যাত্মিক শিক্ষার মধ্য দিয়ে, যা হলো আমাদের জীবনের উত্তরণের শিক্ষা। বলা হয় যে 8 বছর বয়সে নাকি পার্বতী
শিবকে খুশি করে এবং শিবের সঙ্গে তার বিবাহ হয়। আমাদের সনাতনী শিক্ষার যে অ্যালিগরিক্যাল সিগনিফিক্যান্স যেগুলো আছে সেগুলো এতটাই গভীরে যে আমরা এই সোকল এডুকেশনের মধ্যে থেকে এগুলো বুঝতে পারি না। তাই আমরা এই শিক্ষার প্রতি একটা ভ্রান্ত ধারণা তৈরি করে ফেলি। তবে সকলকে বলবো, কোনো কিছু না বুঝে, না গভীরভাবে অনুসন্ধান করে কখনো কোনো কিছুকে খারাপ বলা এও এক মহাপাপ। তাই আগে অনুসন্ধান করুন গভীরভাবে, তারপর তার বিষয়ে মন্তব্য করবেন। আমাদের শরীর বা আমাদের বডি প্রত্যেক 7 বছর পর পর চেঞ্জ হয়ে যায়। 1 থেকে 7 বছর পর্যন্ত আমাদের ফিজিক্যাল বডির ডেভেলপ হয়। এই সময় একটা শিশু, তার কিন্তু কোনো মেন্টাল গ্রোথ হয় না, শুধু কেবল ফিজিক্যাল গ্রোথই হয়। এই বাচ্চারা দেখবেন এই কাঁদছে তো এই ভালো হয়ে গেছে, এই রাগ হয়েছে তো তারপরে আবার খিলখিল করে হাসছে। অতএব তার মধ্যে কোনো ইমোশন স্তর তৈরি হয়নি। এই কোনটা রাগ কোনটা দুঃখ তার কাছে কোনো কিছু পার্মানেন্ট কিছু নেই, সবকিছুই ক্ষণস্থায়ী, আসছে আবার সুপারফিশিয়ালের মতো চলে যাচ্ছে। তো এই 1 থেকে 7 বছর বয়স পর্যন্ত একজন মানুষের শুধু কেবল ফিজিক্যাল ডেভেলপ হয়। এই সময় মানুষের দুটো আর্টস থাকে, সে হলো একটা তার খাওয়া, বাঁচতে হবে, এই বাঁচার জন্য দরকার খাওয়া, খাদ্য দরকার, আর রিপ্রোডাকশনের জন্য কি দরকার, তার সেক্সুয়াল এনার্জি দরকার। দেখা যায় যদি একজন ব্যক্তিকে সঠিকভাবে জীবনের জন্য শিক্ষা না দেওয়া হয়, তাহলে তার বয়স 70 হলেও সে কিন্তু এই 7 বছরের খোকা, 7 বছরের বাচ্চা, বয়স হয়েছে 70 কিন্তু ফিজিক্যাল স্তরে ডেভেলপ হয়নি। ফিজিক্যাল স্তরে পূর্ণ বিকাশ যদি না হয়, তাহলে সে আটকে থাকবে ওই সেক্সুয়াল এনার্জির মহা দাসত্বে এবং এই খাওয়া দাওয়া ভরণ পোষণ ওগুলোই নিয়েই মেতে থাকবে। এর বাইরের জগৎটা সে আর দেখতে পাবে না। একজন মানুষের মানসিক স্তরের বিকাশ শুরু হয় 8 বছর বয়স থেকে। 8 থেকে 14 এই হলো মানসিক বিকাশের বয়স। এই সময় একজন ব্যক্তির মধ্যে ইমোশন স্তরগুলো ধীরে ধীরে অ্যাক্টিভ হতে শুরু করে। আমাদের মধ্যে রাগ বা অ্যাঙ্গার, আমাদের মধ্যে ফিয়ার বা ভয়, আমাদের মধ্যে ভায়োলেন্স বা হিংসা, আমাদের মধ্যে হেট বা ঘৃণা, আমাদের মধ্যে লাভ বা প্রেম ভালোবাসা, আমাদের মধ্যে এমন অনেক রকমের ইমোশন স্তরের শক্তিগুলো ধীরে ধীরে অ্যাক্টিভ হতে শুরু করে। আমরা ধীরে ধীরে ইমোশনাল হতে শুরু করি। এখান থেকে যদি আমরা 10,000 বছর পিছিয়ে যাই, তাহলে সে সময়ের মানুষ কেমন ছিল সেটা আগে ভাবতে হবে। 10,000 বছর আগের ঘটনার সঙ্গে বর্তমান সময়ের ঘটনাকে যদি আমরা কম্পেয়ার করার চেষ্টা করি, তাহলে কিন্তু কোনো কিছু আমরা খুঁজে পাবো না, আমাদের সমস্ত খোঁজটাই বৃথা হয়ে যাবে। এখান থেকে 10,000 বছর আগেকার মেয়েরা, তারা 8 বছর বয়সেই অনেক বেশি ম্যাচিওর্ড হয়ে উঠত, কারণ পরিবারে তাদের জীবনের উত্তরণমুখী শিক্ষা ছিল। তাই 7 বছর বয়স পর্যন্ত তাকে জীবনের শিক্ষা দেওয়া হতো। সত্যিকারে ফিজিক্যাল বডির ডেভেলপমেন্টের যে শিক্ষা, সেটা প্রত্যেক পরিবারে দেওয়া হতো। তাই ছেলেমেয়েরা 7 বছরের মধ্যেই শারীরিকভাবে সুন্দর সাবলীল হয়ে উঠত এবং অটোমেটিক তারা 7 বছর পর মেন্টাল বডি অর্থাৎ অ্যাস্ট্রাল বডির জার্নির জন্য উপযুক্ত হয়ে উঠত। সে সময়ে মানুষের যে শিক্ষা দিয়ে জীবন শুরু করা হতো সেটা হলো আধ্যাত্মিক শিক্ষা, জীবনের শিক্ষা, জীবনমুখী শিক্ষা দিয়েই জীবন শুরু হতো। আর বর্তমানে আমরা কোন শিক্ষা দিয়ে জীবন শুরু করি? আমরা কিছু ননসেন্স ম্যাথমেটিক্স, ননসেন্স কিছু গল্প, ননসেন্স কিছু ইংলিশ, ননসেন্স কিছু বই, এগুলো বাচ্চাদের মাথার উপরে আমরা বোঝা হিসাবে চাপিয়ে দিই। তারা খুশি হয় না, তাদের ভালো লাগে না, তবুও আমাদের এই সোকল এডুকেশন সিস্টেম তাদেরকে জোর করে বাইরে থেকে হাতুড়ি পেটা করে করে তাদেরকে শিক্ষা দিতে চায়। তার ফলে আমরা জীবনমুখী শিক্ষার পরিবর্তে আমরা যে শিক্ষা পাই তা হলো মরণমুখী শিক্ষা। তো এখান থেকে 10,000 বছর আগে যে বাচ্চা মেয়েটি 8 বছর বয়স থেকেই তার মেন্টাল গ্রোথ হতো, জীবনের শিক্ষার জন্য উপযুক্ত হয়ে উঠত, জীবনমুখী শিক্ষাকে জীবনে গ্রহণ করত, সেখানে বর্তমান সময়ের 8 বছরের একটি বাচ্চা সে কি শিক্ষা নিচ্ছে? সে স্কুলে গিয়ে কি শিখছে? এবিসিডি শিখছে। স্কুলে গিয়ে কি শিখছে? কিছু ননসেন্স রাইম শিখছে। স্কুলে গিয়ে কি শিখছে? কিছু ননসেন্স আদব কায়দা শিখছে, ননসেন্স মোরালিটি শিখছে, যেগুলো তার জীবনের জন্য একটা উপযুক্ত না।
এই সকল এডুকেশনের মধ্য দিয়ে তার কিছু ডিগ্রি হবে, অর্থ হবে, চাকরি হবে, কিছু সম্পত্তি হবে, কিন্তু জীবনটাকে সে আর ফিরে পাবে না। তার জীবনটা চিরতরে মিস হয়ে যাবে। 8 বছর বয়সে তখন মানুষকে উত্তরণমুখী শিক্ষা দেওয়া হতো, আর সেই শিক্ষা গ্রহণ করার জন্যও সেই সময় ছেলেমেয়েরা উপযুক্ত হয়ে উঠত। 8 বছর বয়সেই মানুষ ঈশ্বরের প্রতি তাদের ধ্যান ধারণা শুরু হতো। আর তখন ঈশ্বরের ইমেজ বলতে একটাই ইমেজ ছিল, সেটা হচ্ছে শিবা। শিবাই হচ্ছে ইমেজ। বর্তমান সময়ে আমরা অনেক রকমের ইমেজ দেখতে পাই, শুধু শিবা নয়, বুদ্ধা আছে, কৃষ্ণা আছে, রামকৃষ্ণ আছে, এরকম অনেক 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 পূজ্য ব্যক্তি আমাদের চারিপাশে আছে। কিন্তু সেই সময়ে মানুষের একটাই কালচার ছিল, শিবা কালচার। শিব এবং পার্বতী, তাদের ছেলে মেয়ে, তাদেরকে কেন্দ্র করে তাদের আত্মীয় পরিজন, সকলকে নিয়ে যেন একটা সুন্দর সংসার। এমন একটা সংসার তো আমরা সকলেই চাই, যে সংসারে সকলে আনন্দে থাকবে, সকলের মধ্যে একটা সুন্দর রিলেশনশিপ থাকবে। তো সেটা শিবা এবং পার্বতীর সংসারের মধ্য দিয়ে দেখানো হয়েছে, যে এমন একটা সংসার তৈরি করো যে সংসারটা আধ্যাত্মিক বিকাশের জন্য উপযুক্ত, সকলের সঙ্গে একটা সুন্দর সুসম্পর্ক থাকবে। এই কালচারটাকে প্রমোট করা হয়েছিল, আর এই কালচারটাকেই সকলে মনে প্রাণে অ্যাকসেপ্ট করেছিল। কারণ জীবনে বাঁচতে গেলে তো এমন একটা সুন্দর পরিবেশ দরকার, যেখানে সুন্দরভাবে সকলে একসঙ্গে আধ্যাত্মিক বিকাশ হাতে হাত ধরে করতে পারবে, যেখানে থাকবে না কোনো অশান্তি, থাকবে না কোনো একে অপরের প্রতি পসেসিভনেস, শুধু থাকবে একে অপরকে এগিয়ে যাওয়ার জন্য সাহস যোগানো, শুধু একে অপরকে এগিয়ে দেওয়ার জন্য সহযোগিতা থাকবে। আর সেটাই সেই পরিবারগুলো করত। বর্তমান সময়ের পরিবারগুলো একেবারে উল্টো। চেতনার বিকাশের জন্য কোনো ব্যক্তি যখন অগ্রসর হয়, পরিবারের ব্যক্তিরাই তাকে পেছন দিকে টেনে ধরে রাখে, তাকে এগোতে দেয় না। এভাবে আমরা কি করি? একে অপরকে ক্ষতি করি। যত আমরা একে অপরকে টেনে ধরি, তত আমরা কি করি? আমাদের রিলেশনশিপ গুলোকে নষ্ট করে ফেলি, চিরতরে নষ্ট করে ফেলি। এবং তারপর যখন আমাদের রিলেশনশিপ নষ্ট হয়ে যায়, তখন আমরা বিভিন্ন কিছুকে অজুহাত করি, দোষ দিই, দোষারোপ করি, করে নিজের দুর্বলতা, নিজের ব্যর্থতাগুলোকে ঢাকা দেওয়ার চেষ্টা করি। এই হলো বর্তমান সময়ের মানুষ। তাই তারা এখন বুঝতে পারে না, একটা শিশু তার স্পিরিচুয়াল গ্রোথ বা স্পিরিচুয়াল জার্নি শুরু হতো 8 বছর বয়স থেকেই। তার পরিবার, সোসাইটি, সোকল এডুকেশন তাকে হেল্প করতো তার এই আধ্যাত্মিক যাত্রায় যেন সে এগিয়ে যেতে পারে। তো সে সময় সকলেই শিবের প্রতি এতটাই অনুরক্ত ছিল, তারা মনে প্রাণে তাকে ভালোবেসে ফেলেছিল, তাকে স্বামী হিসাবে গ্রহণ করেছিল। কিন্তু শিবা কাল্পনিক স্বামী, সবার অন্তরে আছে, কিন্তু তাকে দেখা যায় না। একমাত্র তাকে পাওয়া যায় কখন? সাধনার মধ্য দিয়ে। যে মুহূর্তে সাধনার মধ্য দিয়ে একজন ব্যক্তি মাইন্ড থেকে নো মাইন্ডে পৌঁছে যেতে পারবে, সে মুহূর্তে তার মধ্যে আসবে নাথিংনেস, তার মধ্যে শিবা জাগবে। তখন আমরা সারাক্ষণ মাইন্ডে থাকি, তাই শিবাকে অনুভব করতে পারি না। শিবা থাকে নো মাইন্ডে, শিবা মাইন্ডে থাকে না। মাইন্ড মানে তোমার ওয়ার্ড, মাইন্ড মানে তোমার সাউন্ড, মাইন্ড মানে সারাক্ষণ আমরা যে বিভিন্ন কিছুর মধ্যে চিন্তার ভিড় জমিয়ে রাখি, এগুলো সবই মাইন্ড। সেখান থেকে যখন তুমি নিজেকে শিফট করে সাইলেন্স স্তরে আসবে, যেটা তোমার নো মাইন্ড স্তর, সেখানেই আছে শিবা। তো মানুষের জার্নিটাকে এভাবেই করানো হতো, যে কেমন করে তুমি মাইন্ড থেকে নো মাইন্ডে যেতে পারবে, যে নো মাইন্ডে অবস্থান করছে শিবা, যে অসীম শক্তি। এই অসীম শক্তির বাইরে নেই, এই অসীম শক্তি প্রত্যেকটা মানুষের মধ্যেই আছে। এই 8 বছর থেকেই বাচ্চাদের মাইন্ড থেকে নো মাইন্ডে যাওয়ার শিক্ষা দেওয়া হতো। তার ফলে ছেলেমেয়েরা বড় যত হতো, তারা জীবনের জন্য উপযুক্ত হতো, তারা জীবনের দুটো প্রান্ত তারা মিট করে ফেলতো। তারা মাইন্ডকে উপলব্ধি করতে পারত, আবার তারা নো মাইন্ডকে উপলব্ধি করতে পারত। তারা বহির্জগতে যেমন থাকতে পারত, তারা শিবার সঙ্গেও থাকতে পারত। এভাবে মানুষ তাদের জীবনকে সুন্দর করে তুলেছিল। কিন্তু আজ আমরা পথভ্রষ্ট, আজ আমরা আধ্যাত্মিকতাকে অনেক তাচ্ছিল্য করছি। আধ্যাত্মিকতা সম্বন্ধে আমাদের সঠিক ধারণা নেই, কারণ আমাদের সমস্ত শিক্ষার মধ্যে কি ঢুকেছে? ওয়েস্টার্ন এডুকেশন, যা আমাদের শিক্ষাকে ম্যানিপুলেটেড করে দিচ্ছে, যা আমাদের শিক্ষাকে দূষিত করে দিয়েছে। ভারতবর্ষের এডুকেশনকে একেবারে শেষ করে দিচ্ছে। এই সকলকে বলবো, সজাগ হন, জাগ্রত হন, জীবনের জীবনমুখী শিক্ষাকে গ্রহণ করুন, নইলে এ জীবন কিন্তু বৃথা হয়ে যাবে। পুরাণের এই ঘটনার মধ্য দিয়ে কি দেখানো হয়েছে? শিবা অর্থাৎ পুরুষ শক্তি,
বা মেল এনার্জি, আর অপোজিটে আছে পার্বতী ফিমেল এনার্জি। দুটো এনার্জির মধ্যে একটা সংযোগ সাধন, একটা ইনার সিনক্রোনাইজেশন তৈরি করে দেওয়া, একটা সুন্দর মেল বন্ধন ঘটিয়ে দেওয়া, যার মধ্য দিয়ে একজন মানুষের ভেতরে পরিপূর্ণতা আসে। এই প্রকৃতি আর ঈশ্বর, এই নিয়ে আমাদের এক কনফিউশন আছে। ঈশ্বরের দৃশ্যমান অংশ হলো প্রকৃতি, যা আমাদের চারিপাশে আমরা দেখতে পাই, আর এই প্রকৃতির অদৃশ্যমান অংশ হলো ঈশ্বর। অর্থাৎ দৃশ্যমান অংশ হলো প্রকৃতি আর অদৃশ্যমান অংশ হলো শিবা। দৃশ্যমান অংশ হলো পার্বতী প্রকৃতি, আর অদৃশ্যমান অংশ হলো শিবা শক্তি, চালনা শক্তি, যার জগৎকে চালনা করছে, যাকে আমি বলি কসমিক এনার্জি, যাকে আমি বলি গ্র্যান্ড ইউনিফাইড ফোর্স। এই গ্র্যান্ড ইউনিফাইড ফোর্স, মডার্ন ফিজিক্স বলছে গ্র্যান্ড ইউনিফাইড ফোর্স, এই গ্র্যান্ড ইউনিফাইড ফোর্স সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডকে পরিচালনা করছে। শিবা এবং পার্বতী তারা জাগতিক স্তরেই আছে, আমরা যেন তাদেরকে অজাগতিক না ভাবি। এই জাগতিক মানুষের জন্যই তাদের সিম্বলিক আকারে ব্যবহার, মানুষকে জীবনমুখী শিক্ষা দেওয়ার জন্যই তাদেরকে এই অ্যালিগরিক্যাল ফিগারে দাঁড় করানো হয়েছে। তারা রক্ত মাংসের অবশ্যই, হয়তো পৃথিবীতে তারা আসেননি, পৃথিবীতে তারা কোনোদিনই জন্মাননি, কিন্তু এই সিম্বলের মধ্য দিয়ে আমরা আমাদের জীবনে যেন ওই পার্বতী এবং শিবার জন্ম দিই। পার্বতী এবং শিবা বাইরে কোথাও নেই, পার্বতী এবং শিবা আছে আমাদের সকলের অন্তরে, আমাদের সকলের হৃদয়ে, যা সুপ্ত অবস্থায় আছে, যাকে জাগ্রত করতে হবে। আর এই শিবা এবং পার্বতীকে জাগ্রত করার সব থেকে সহজ এবং সুন্দর পথ হলো ইগল যোগা, যার মধ্য দিয়ে আমরা এই শিবার স্তরে পৌঁছাতে পারি, আমাদের জীবনের ওই নাথিংনেস স্তরে পৌঁছাতে পারি। আর এই স্তরে পৌঁছালেই জীবনের সঠিক উপলব্ধি আসে। শিবা পার্বতী উপলব্ধি তখন আর বাইরে থাকে না, অনুভবে প্রকট হয়ে ওঠে শিবা পার্বতী তোমার অন্তরেই আছে। যাহা তোমার অন্তরে তাহাই তোমার বাহিরে, যাহা বাহিরে তাহাই তোমার অন্তরে। অ্যাজ উইদিন সো উইদাউট, সো উইদাউট অ্যাজ উইদিন, অ্যাজ দ্য সোল সো দ্য ইউনিভার্স।